চ্যাপ্টার 238 ড্রাগন অফ ইম্যাজিনেশন। দেসান এর অনুরোধ শুনে অড্রে একদমই অবাক হল না। সিটি অফ সিলভারে অ্যাক্টিং মেথড ছড়িয়ে পড়ার পর যেটুকু সময় পার হয়েছে তা থেকে বোঝাই যাচ্ছিল যে সে হয়তো তার ডাইজেশন পিরিয়ডের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তাই পরবর্তী পোষণ ফর্মুলা খুঁজে বের করাটা যে তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সেটাই স্বাভাবিক। আমি ভাবছি একজন বার্ড কিভাবে অ্যাক্টিং করে, প্রতিদিন কবিতা গেয়ে গেয়ে, নাকি কোনো লড়াইয়ের মুখোমুখি হলে একপাশে সরে গিয়ে নিজের গান দিয়ে সঙ্গীদের মনে সাহস আর শক্তি জুগিয়ে, অথবা হয়তো হাতুড়ি বা তলোয়ার উঁচিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ার আগে সে নিজেকেই আশীর্বাদ করে নেয়। আমি ভাবছি এর ফলে তার গাওয়ার ক্ষমতার কোনো উন্নতি হবে কি না। যদি সেটা সম্ভব হয় তাহলে সে নিশ্চিতভাবেই একজন অসাধারণ গায়ক অথবা অপেরা সিঙ্গার হতে পারবে। অড্রে বেশ আগ্রহ নিয়েই কথাটা ভাবল। সেই ইচ্ছে করেই তাড়াহুড়ো করে নিজের অবস্থান পরিষ্কার করল না, যাতে দশান আবার দাম বাড়িয়ে না বসতে পারে। এই ব্যাপারটা সে তার গৃহশিক্ষক বা যেসব বিয়ন্ডার গ্যাদারিংয়ে অংশ নিয়েছিল সেখান থেকে শেখেনি। টেলিপ্যাথিস্ট হিসেবে এগিয়ে যাওয়ার পর এটা ছিল সম্পূর্ণ তার নিজের তৈরি করা একটা কৌশল। বার্ড পাথওয়ের সাথে সম্পর্কিত সিকোয়েন্স আর্টের পোষণ ফর্মুলাটা খুঁজে বের করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তবে সেটা আজ হবে না। তুমি কি এই শর্তে রাজি আছো? অড্রে ভেবেচিন্তে কথাগুলো বলল, তারপর প্রাচীন সেই টেবিলের সম্মানজনক আসনটার দিকে তাকাল। এই চুক্তির সাক্ষী থাকার জন্য আমরা মিস্টার ফুলের সাহায্য চাইতে পারি। ঠিক সেই মুহূর্তে ক্লাইন হেসে উত্তর দিল, মিস জাস্টিস, হয়তো আমি আপনাকে লাইট সাপ্লাইন ফর্মুলাটা দিতে পারব। অড্রের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল, আর সে সাথে সাথেই হালকা করে মাথা নাড়ল। কোনো সমস্যা নেই। তাহলে এর বিনিময়ে আমি আপনাকে কি দিতে পারি? আমি তো এখনও সে কথা ভেবেই দেখিনি। ক্লাইন মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, হয়তো ভবিষ্যতে কোনো এক সময় আমার ব্লেস্টের কিছু ব্যাপারে সাহায্যের প্রয়োজন হতে পারে। তার চিন্তাভাবনা ছিল খুবই সাধারণ। সে যদি মিস জাস্টিসকে তার বিয়ন্ডার সার্কেল থেকে লাইট সাপ্লাইন্টের ফর্মুলাটা জোগাড় করার সুযোগ দেয়, তাহলে প্রায় নিজেকে পুড়িয়ে মারার ঝুঁকি নিয়ে শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের কাছ থেকে সে যে জ্ঞান চুরি করেছিল সেটা কি একদম বৃথা যাবে না? অন্তত ট্যাট ক্লাবে তো সেটা একেবারেই নষ্ট হবে। ঠিক আছে, আমি তাদের সাহায্য করার জন্য আমার সেরাটা দেব। অড্রে আনন্দের সাথে কথা দিল। ক্লাইন তার 2 হাত একসাথে চাপ দিল, আর সাথে সাথেই তার সামনে হলুদাভ বাদামি রঙের একটা ছাগলের চামড়ার পার্চমেন্ট ভেসে উঠল। সেটার উপর লাইট সাপ্লাইন্ট পোষণের ফর্মুলা লেখা ছিল, সাথে ছিল বিকল্প উপাদান আর সেগুলোর প্রাচীন নাম। শুধু তাই নয়, এর সবকিছু জটুন ভাষায় অনুবাদ করা ছিল। প্রধান উপাদান: এক টুকরো ব্রিলিয়ান্স রক অথবা ড্যাজলিং সোলের গুঁড়ো, মিরর হেজহগের রক্ত অথবা ম্যাগমা টাইটানের হৃৎপিণ্ড। সহায়ক উপাদান: সোনালী প্রান্তযুক্ত একটি সূর্যমুখী ফুল, 3 ফোঁটা অ্যাকোনাইট রস। আলতো করে ধাক্কা দিতেই ছাগলের চামড়াটা শানের সামনে চলে গেল। যদিও ডেরিক ফর্মুলাটা পুরোপুরি ভুলে গেলেও মিস্টার ফুলের কাছে প্রার্থনা করে সেটা আবার মনে করতে পারত, তবুও সে খুব মন দিয়ে ফর্মুলাটা মুখস্থ করে নিল। বেশ কিছুক্ষণ পর সে বলল, মিস জাস্টিস, আমরা এখন ড্রাগনদের নিয়ে কথা বলতে পারি। মিস্টার ফুল, আমি মিস্টার সানের সাথে একা কথা বলার জন্য আপনার অনুমতি চাইছি। অড্রে তাড়াতাড়ি হাত তুলল। সে প্রথমে ভেবেছিল যে সান প্রয়োজনীয় তথ্যগুলো পড়ার জন্য একটা কাগজে লিখে দেবে, কিন্তু তাতে প্রশ্ন করাটা তার জন্য বেশ অসুবিধাজনক হয়ে যাবে। তাকে নিজের প্রশ্নগুলো লিখে আবার তার দিকে ঠেলে দিতে হবে। এভাবে যোগাযোগ করাটা মারাত্মক ঝামেলার। ওর সাথে একা কথা বলবে? এরকম একটা কথাবার্তায় দ্য সান কি বলছে সেটা হয়তো আপনি বুঝতেই পারবেন না। আবার দ্য সানের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটবে। ক্লাইন মাথা নাড়ল, তার গলাটা ছিল একেবারে শান্ত। ঠিক আছে। বিয়ন্ডার মহলে হার্মিস এমন একটা ভাষা যেটা সবাইকে আয়ত্ত করতেই হতো। প্রাচীন হার্মিস এমন একটা ভাষা ছিল যেটা মানুষ শিখতে পারত, আর সেটা বেশ জনপ্রিয় ছিল। জটুন, ড্রাগনিজ আর এলভিস তুলনামূলকভাবে কম জনপ্রিয় ছিল, তাই খুব অল্প মানুষই এগুলো জানত। কথাটা বলার সাথে সাথেই ক্লাইন দ্য হ্যাংড ম্যানকে আলাদা করে ফেলল, যাতে সে কিছু দেখতে বা শুনতে না পায়। ড্রাগনদের সম্পর্কে জানার ব্যাপারে আলজার উইলসনের কিছুটা আগ্রহ ছিল ঠিকই, কিন্তু সেটা শোনার জন্য দাম মেটানোর মতো এতটাও বেশি ছিল না, তাই সে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগল। মিস্টার ফুলকে কথা শুরু করার ইশারা করতে দেখে দ্য সান, ডেরিক বার্গ কয়েক সেকেন্ড চুপ করে থেকে নিজের কথাগুলো গুছিয়ে নিল। তারপর বলল, ড্রাগনরা হল দৈত্যরাজ এর চরম শত্রু। ওদের সবাইকে দেখতে বিশাল আকারের টিকটিকির মতো লাগে, আর ওদের সারা শরীর নানা রঙের আঁশে ঢাকা থাকে। ওদের 4টে পা অনেক মোটা আর শক্তিশালী, আর ওদের ডানাগুলো এতটাই চওড়া যে সেগুলোর সাহায্যে ওরা নিজেদের বিশাল শরীর নিয়ে উঠতে পারে। ওরাই হল আকাশের শাসক। ওদের অসংখ্য ক্ষমতা আছে। কারোর আছে আগুন ছড়ানোর ক্ষমতা, আবার কেউ বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে, ধ্বংস ডেকে আনতে পারে, এমনকি তীব্র বরফও তৈরি করতে পারে। কিন্তু ড্রাগনদের মধ্যে এগুলো খুব একটা সাধারণ ব্যাপার নয়। মাইন্ড ড্রাগনরাই সংখ্যায় সবচেয়ে বেশি, আর তাদের প্রতিনিধি হল ড্রাগন রাজা আঙ্কেওয়েল্ট।
মাইন্ড ড্রাগন থেকে যে বিয়ন্ডার পাথওয়েটার সৃষ্টি হয়েছে সেটাই হল স্পেকটেটর। সিটি অফ সিলভারে আমরা সাধারণত এটাকে ড্রাগন পাথওয়ে বলে থাকি। এরকম লেনদেনের ব্যাপারে ডেরিক প্রথমে ঐতিহাসিক বইগুলো থেকে মুখস্থ করা কথাগুলোই উগরে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু মিস জাস্টিস আর মিস্টার হ্যাংডম্যান যে একই জগৎ শেয়ার করেন না সেটা বুঝতে পেরে সিটি অফ সিলভারের সাধারণ ইতিহাসের আসল মূল্যটা সে ধীরে ধীরে বুঝতে পারল। তাই এবার সে শুধুই ড্রাগনদের নিয়ে কথা বলল, আর দৈত্য, এলভ, মিউট্যান্ট, ফিনিক্স, ভ্যাম্পায়ার ইত্যাদির ব্যাপারে টু শব্দটিও করল না। ড্রাগনদের রাজা আঙ্কেওয়েল্ট। চার্চের নথিপত্রের সাথে তো ব্যাপারটা মিলে যাচ্ছে। অড্রে হালকা করে মাথা নাড়ল। খুব ভদ্রভাবেই সে 10 সানের বর্ণনায় বাধা দেওয়া থেকে নিজেকে আটকে রাখল। ডেরিক তার পাঠ্যবইয়ের কথাগুলো মনে করে বলল, সেই সময় সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর ড্রাগন ছিল ড্রাগন রাজা আঙ্কেওয়েল্ট, যাকে ড্রাগন অফ ইমাজিনেশন বলেও ডাকা হতো। তাকে বাদ দিলে তার ছেলে আলজুহদ ও আকাশ ঢেকে রাখত, আর জলস্থলের সব নাম করা শক্তিশালী মানুষদের দিকে নজর রাখত। তার নাম ছিল ড্রাগন অফ নাইটমেয়ার। ড্রাগন অফ ইমাজিনেশন আঙ্কেওয়েল্টকে নিয়ে একটা রূপকথা চালু ছিল যে সে যা কিছুই কল্পনা করত সেটাই বাস্তবে পরিণত হতো। সে যে সাম্রাজ্যের কথা কল্পনা করত সেটা নিশ্চিতভাবেই এই বাস্তব জগতে নেমে আসত। সে যে ভবিষ্যতের কথা ঘোষণা করত সেটা অক্ষরে অক্ষরে মিলে যেত আর সত্যি হয়ে ধরা দিত। এটা ক্লাইন হঠাৎ ভ্রু কুঁচকাল। জাস্টিস অড্রে যদি দোসানের কথা শোনার দিকে এতটা মন না দিত তাহলে সে নিশ্চিতভাবেই তার এই অস্বাভাবিক আচরণটা খেয়াল করত, যদিও সে ঘন ধূসর কুয়াশায় ঢাকা ছিল। এই বর্ণনাটা শুনে তার সিল্ড আর্টিফ্যাক্ট 008-এর কথা মনে পড়ে গেল। ঘোষণা করা কোনো ভবিষ্যৎ একদম সত্যি হয়ে যাবে। এদের তো একই রকমের বৈশিষ্ট্য আছে। ক্লাইন তার চেয়ারে হেলান দিল। তাকে দেখে বেশ চিন্তামুক্ত মনে হলেও আসলে সে আগের চেয়েও বেশি মনোযোগী হয়ে উঠেছিল। ড্রাগন অফ ইমাজিনেশন, কি দারুণ! এটাই তো কোনো ঈশ্বরের লক্ষণ। তার কথা শুনে অড্রের চোখ দুটো জ্বলে উঠল। উত্তেজনা আর প্রত্যাশায় বুকটা ভরে গেল। ডেরিক কয়েক সেকেন্ড থেমে আবার বলতে শুরু করল, তার ছেলে ড্রাগন অফ নাইটমেয়ার আলজুহদ ও ঠিক একই রকম ভয়ঙ্কর। সে যে কোনো জীবিত প্রাণীর মন নিয়ন্ত্রণ করতে পারে আর তাদের দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করিয়ে নিতে পারে। আর সেই সব প্রাণীদের পক্ষে সেটা টের পাওয়া খুবই কঠিন। তারা ভাববে যে তারা নিজেদের ইচ্ছেতেই এসব কাজ করছে। সে ভয়ানক সব দুঃস্বপ্নকেও বাস্তবে পরিণত করতে পারে, যার ফলে অনেক প্রাণী অজান্তেই সেই দুঃস্বপ্নের অংশ হয়ে ওঠে। তারপর সে তাদের সবচেয়ে নিষ্ঠুর আর ভয়ঙ্কর একটা পরিণতির দিকে ঠেলে দেয়। কথিত আছে যে সে দুষ্টুমি করতে খুব ভালোবাসে। যেমন ধরো একজন রাজপুত্র কোনো রাজকন্যাকে চুমু খেয়ে জাগিয়ে তুলবে, কিন্তু সেই রাজকন্যা হয়তো ততক্ষণে পচেই গলে গেছে। সে সাধারণ মেয়েদের নাচের জুতো পরিয়ে রাজপুত্রের সামনে নাচতে বাধ্য করবে, কিন্তু তারা মৃত্যুর আগে পর্যন্ত কিছুতেই সেই নাচ থামাতে পারবে না। সে নানা রকম অদ্ভুত সব কাকতালীয় ঘটনা ঘটাবে আর অসংখ্য প্রাণীর ভাগ্যকে এক চরম পরিণতির দিকে ঠেলে দেবে। অদ্ভুত সব কাকতালীয় ঘটনা, এটা তো আরও বেশি করে 008-এর মতোই শোনাচ্ছে। তবে হ্যাঁ, সিল্ড আর্টিফ্যাক্টের ব্যাপারে আমি খুব একটা বেশি কিছু জানিও না। ক্লাইন নিজের থুতনিতে হাত বোলানোর ইচ্ছেটাকে কোনোমতে আটকে রাখল। নিজেকে এমন একটা শান্ত আর নিস্তব্ধ প্রাচীন কুয়োর মতো করে রাখল যার কোনো পরিবর্তন নেই। কি জঘন্য একটা ড্রাগন! তবে এর ক্ষমতাগুলো কিন্তু বেশ মজার। অড্রে অর্ধেক দীর্ঘশ্বাস ফেলে আর অর্ধেক উত্তেজিত হয়ে বলল, এটাই কি তাহলে স্পেকটেটর পাথওয়ের ভবিষ্যৎ? না, আমাকে এটাকে ড্রাগন পাথওয়েই বলতে হবে। আমি অন্য কোনো সিকোয়েন্সে বদলাতে চাই না। অড্রের খুব ইচ্ছে হচ্ছিল সে যেন এক্ষুনি একজন সিকোয়েন্স 7 সাইকিয়াট্রিস্ট হয়ে যেতে পারে আর নিজের এই দ্রুত উন্নতির ধারাটা বজায় রাখতে পারে। দ্য সান ডেরিক খুব আন্তরিকভাবেই উত্তর দিল, ড্রাগন আর দৈত্যরাজের সেই ইতিহাসের পর 2 থেকে 3000 বছর পেরিয়ে গেছে। আমি যা কিছু জানি তার সবই পাঠ্যবই আর রূপকথা থেকে পাওয়া, তাই এগুলো কতটা সত্যি তার কোনো গ্যারান্টি নেই। অন্তত তোমার ইতিহাস তো ঠিকঠাক আছে। অড্রের মন মেজাজ বেশ ভালোই ছিল। তারপর সৃষ্টিকর্তা জেগে উঠলেন আর ড্রাগন অফ ইমাজিনেশন, ড্রাগন অফ নাইটমেয়ার আর অন্য সব বিখ্যাত ড্রাগনরা নিজেদের জীবনসহ সবকিছু হারিয়ে আকাশ থেকে ছিটকে পড়ল। এর ফলে 49 দিন ধরে সূর্যের আলোর অভাব দেখা দিল, অসংখ্য আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হল, আর সেই সাথে সমুদ্রের এমন এক জলোচ্ছ্বাস এল যা সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। আর ড্রাগনদের পতনের পর তারা শুধুমাত্র নানা বিপজ্জনক জায়গাতেই লুকিয়ে থাকতে পারত। পরে সৃষ্টিকর্তা দৈত্যরাজকেও ধ্বংস করে দেন। ডেরিক ভারী গলায় কথাগুলো বলল, আমি যে ইতিহাস জানি তার সাথে তো এটা একদমই মিলছে না। লর্ড অফ স্টর্মস, শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য আর জ্ঞান ও প্রজ্ঞার দেবতা কি মানুষদের নেতৃত্ব দিয়ে ড্রাগন আর দৈত্যদের হারিয়ে তাদের রাজাদের মেরে ফেলেননি? অড্রে বেশ বিভ্রান্ত বোধ করল। তার মনে হল যেন সময় আর ইতিহাস কোথাও একটা গোলমাল পাকিয়ে গেছে। ক্লাইনও ব্যাপারটা নিয়ে বেশ অবাক হল। তার মনে হল আসল ইতিহাসটা রহস্যে ঘেরা, বিশেষ করে যেহেতু এটা দ্বিতীয় যুগের কথা, যে সময়টা ইতিহাসের চেয়েও অনেক বেশি প্রাচীন। চার্চের পুরনো নথিতে লেখা বেশিরভাগ রূপকথাই হয়তো মিথ্যে, কিন্তু সিটি অফ সিলভারের ইতিহাসকেও তো আর পুরোপুরি বিশ্বাস করা যায় না।
তাহলে আসল ইতিহাসটা কেমন হবে? সে নিজের ভাবনাগুলোকে গুছিয়ে নিল, হাসল, আর জিজ্ঞেস করল, তোমাদের লেনদেন কি শেষ হল? আমি শুধু এটুকুই জানি। ডেরিক একটু লজ্জিত হয়েই উত্তর দিল। তার মনে হল সে যে তথ্যগুলো দিয়েছে সেটার দাম লাইট সাপ্লায়েন্ট পোষণ ফর্মুলার সমান কিছুতেই হতে পারে না। অড্রে শান্তভাবে একটা গভীর শ্বাস নিল, তার ঠোঁটের কোণগুলো একটু ওপরের দিকে বেঁকে গেল। আমি খুব সন্তুষ্ট। আমি আমার ভবিষ্যতের পথটা জেনে গেছি। সে মনে মনে খুশিতে কথাটা যোগ করল। আরও কিছুক্ষণ কথাবার্তা চলার পর ক্লাইন এই সপ্তাহের ট্যাট ক্লাব শেষ করার ঘোষণা দিল। মিস জাস্টিস আর অন্যদের বিদায় জানানোর পর সে আর সেখানে একটুও দেরি করল না। অন্যদের চোখে ধরা পড়ার ঝুঁকি এড়াতে সে তাড়াতাড়ি নিজের শোবার ঘরে ফিরে গেল। ইমপ্রেস বোরোতে আর্ল হল এর সেই বিশাল আর বিলাসবহুল বাড়ি। অড্রে খুশিতে এদিক ওদিক পায়চারি করতে লাগল। সে মনে মনে সুসিকে কয়েকটা ডগ ট্রিট দিয়ে পুরস্কৃত করার পরিকল্পনা করছিল। ঠিক তখনই সে দরজায় একটা টোকা দেওয়ার শব্দ শুনতে পেল। পায়ের শব্দ আর হাঁটার ভঙ্গি দেখেই সে বুঝতে পারল যে ওটা তার ব্যক্তিগত পরিচারিকা অ্যানি। ভেতরে এসো। অড্রে আয়নার দিকে তাকাল, নিজের চুলগুলো ঠিক করে নিল আর পিঠ টানটান করে সোজা হয়ে বসল। অ্যানি একটা কাগজ হাতে নিয়ে ভেতরে ঢুকল আর হাসল। মিস, সাউদার্ন কন্টিনেন্ট থেকে আপনার জন্য একটা টেলিগ্রাম এসেছে। সাউদার্ন কন্টিনেন্ট? আলফ্রেড? অড্রের হঠাৎ তার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল। সে আনন্দের সাথে কাগজটা হাতে নিল আর খুব মন দিয়ে সেটা পরীক্ষা করে দেখতে লাগল। ওটা সত্যিই তার মেজ ভাই আলফ্রেড হোলের কাছ থেকে এসেছিল। বালাম এম্পায়ারের পূর্ব উপকূল থেকে সে টেলিগ্রামটা পাঠিয়েছিল, আর সেখানে লেখা ছিল, তুমি যে রেইনবো স্যালামান্ডার চেয়েছিলে আমি সেটা খুঁজে পেয়েছি। সব মিলিয়ে 2টো। দয়া করে ওগুলো পৌঁছানোর জন্য অপেক্ষা করো। কিন্তু আমার তো আর ওগুলোর দরকার নেই। অড্রে পাথরের মতো জমে গেল, চোখের পলক ফেলল আর খুব দ্রুত মাথা ঘুরিয়ে সুসির দিকে তাকাল। বড়সড় সেই গোল্ডেন রিট্রিভার কুকুরটা একটা হাবাগোবা চেহারা নিয়ে নিজের লেজ নাড়ছিল।